শুনছো? হ্যাঁ, কল দিয়ে এক ফোঁটাও জল পড়ছে না। কেন? সকাল থেকে তো পাম্প চলছিল, এর মধ্যে জল ফুরিয়ে গেল। রানাদা, ও রানাদা, কি হয়েছে রে? ট্যাঙ্কির জল ফুরায়নি গো। বাড়িওয়ালা ওপর থেকে নিচে জল আসার কলটাই বন্ধ করে দিয়েছে। কল বন্ধ করে দিয়েছে? সে কি? কি করে জানলি? আজ সকালবেলায় বাড়িওয়ালা যখন বাজারে যাচ্ছিল তখন ওই তিনুদা ওরা ওনাকে ধরে তোমাদের এই বাড়ি থেকে এই মাসের মধ্যে তুলে দেওয়ার জন্য বলেছিল। তোমরা আসার আগে যে ভাড়াটা ছিল এভাবে রোজ রোজ জল বন্ধ করে দিয়ে ওদেরও তুলে দিয়েছে। তুই দাঁড়া দাঁড়া, আমি গিয়ে ভদ্রলোকের সঙ্গে কথা বলছি। এতে বলা বলির কি আছে? হ্যাঁ, বলা বলির কি আছে? তুমি যাও না, ও গিয়ে আবার ঝামেলা পাকাবে। আমি কোনো ঝামেলা করব না। আমি শুধু ভদ্রলোকের কাছে জানতে চাইবো যে উনি নিচের জলের কলটা বন্ধ করলেন কেন? বন্ধ করা আছে মানে? আমি তার ইচ্ছে করে বন্ধ করিনি। বাজার যাবার সময় তিনুরা বললো। তিনুরা কে? কে তিনু? বাড়ি ভাড়া আপনাকে কে দেয়? তিনুরা দেয়? তিনুরা বললো আর আপনি কল বন্ধ করে দিলেন? তুমি ওদের চেনো না রানা, তোমরা তো ওদের পাওনা টাকা দাওনি। পাওনা টাকা মানে? এই আপনারা ওদেরকে মাথায় তুলেছেন, এবার আমি আছড়ে ওদেরকে মাটিতে ফেলে দেবো। না, বলছিলাম যে একটা দিন যদি বাইরে থেকে জল এনে। বাজে কথা রাখুন। একটা দিন কেন, 1 মিনিটের মধ্যে যদি আমাদের কল থেকে জল না পড়ে তাহলে আপনাকে আমি রাস্তায় ফেলে এমন মার মারবো যে আপনার মুখ থেকে রক্ত বার করে দেবো। বলুন কি দেবেন? রক্ত না জল? আমি কিন্তু তিনুদের বলবো তুমি আমাকে মারের ভয় দেখিয়ে কল খুলতে বাধ্য করেছো। আপনাকে কিচ্ছু বলতে হবে না, যা বলার কাল সকালে তিনুকে আমি বলবো। ও আমাদের জল নেওয়া বন্ধ করে দিয়েছে, কাল সকালে আমি ওর জল নেওয়া বন্ধ করে দেবো। এখন মুখ থেকে থুতু ফেলছিস? ভালো চাস তো সরাইয়া, নইলে এই মুখ থেকে রক্ত পড়বে কিন্তু। কি হলো, কানে কথা যাচ্ছে না? কথা কেন কানে যাবে না? তারা আগে ভালো করে মুখটা ধুই, বালতি বালতি জল ঢালি। বরং তুই ততক্ষণ ওই লাইনে গিয়ে দাঁড়া। তুই নিয়ম পাল্টাতে চাইছিস? কাল অবধি এখানে সবাই তোর নিয়মে চলছিল, আজ থেকে এখানে সবাই আমার নিয়মে চলবে। স্যার, এমন মার মারবেন যাতে শালা বাপের নাম ভুলে যায়। আজ মেরে একদম হাত পা ভেঙে দেবেন স্যার। দেখ না কি করি। বড্ড বার বেড়েছে। আপনি এখানে? প্রশ্নটা তো আমি আপনাকে করব ঠিক করে রেখেছিলাম, আপনি হঠাৎ এখানে কি মনে করেন? আমি এসেছি রানাকে অ্যারেস্ট করতে। কেন, রানার নামে থানায় কেউ ডায়েরি টায়েরি কিছু করেছে? না, ডায়েরি মানে এমএলএ বিকাশ দত্ত আমাকে টেলিফোন করে রানার নামে কমপ্লেন করেছে। রানা নাকি তিনুকে মারধর করেছে। দেখুন কিভাবে মেরেছে। বিকাশ দত্ত ফোন করলো আর আপনি হুট করে অ্যারেস্ট করতে চলে এলেন। ন্যাচারালি। ঘটনা কি ঘটেছিল আপনি জানেন? এমএলএ সাহেব যখন ফোন করেছেন তখন তাকে তো অনার করতেই হবে। এমএলএ বললো বলেই তার কথা অনার করতে হবে, সত্য মিথ্যে যাচাই না করেই? ঠিক তাই। আপনি তো জানেন যে এমএলএদের রিকোয়েস্ট আমাদের রাখতেই হয়। কোথায়? শুনুন, আমি একজন নেত্রী, আমি আপনাকে বলছি থানায় ফিরে যান। হ্যাঁ, এমএলএ বিকাশ দত্ত পয়সা খরচা করে কিছু গুন্ডা পুষতেন জানতাম, কিন্তু উনি যে আপনার মতো উল্টি পড়া পুলিশও পুষতেন তা জানা ছিল না। কি হলো? যান যান যান, থানায় যান, থানায় যান। অ্যারেস্ট করতে এসছে। আমি যে রানাকে অ্যারেস্ট করতে এসেছি সে খবর আজাদ পেল কি করে? আজাদদাকে দেখেছি অন্যায়ের প্রতিবাদ করতে, আর এখন দেখছি রানাদাকে। তুমিও তো দেখছি অন্যায়ের প্রতিবাদ করো। আসলে চোখের সামনে কাউকে অন্যায়ের প্রতিবাদ করতে দেখলে আমার ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে ঢুকে বাবার থানার ওসির সামনে রানাদা যেভাবে প্রতিবাদ করলো, আমি রীতিমতো চমকে উঠেছিলাম। তোমার বাবাকে বলে রানার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারো না? মা, তুমি বড় লোকের মেয়েকে দেখে তো দেখছি একেবারে গলে গেছো। আমার চাকরির সুপারিশের কথা না ভেবে বরং ওনার বাবাকে বলো যে আমাদের এলাকার লোকগুলোর কথা একটু ভাবতে। তুই চুপ কর। মুরত তো দেখলাম, নিজের চেষ্টা একটা চাকরি পর্যন্ত জোগাড় করতে পারলি না, আবার বড় বড় কথা বলছিস। মা, আমার নিজের ওপর নিজের বিশ্বাস আছে। নিজের চাকরি আমি নিজেই ঠিক জোগাড় করে নিতে পারবো, তার জন্য কোনো
বড় লোকের মেয়ের করুণার আমার দরকার নেই। তুমি কিছু মনে করো না, ও একটু ওই রকমই। দাদাকে দেখলে মনে হয় ও খুব বদরাগী, কিন্তু জানো তো আমার দাদার মনটা খুব ভালো। ওকে না কেউ বোঝে না, আমি আর দিদি শুধু। তোমার দিদি আছে? হ্যাঁ। কোথায়? মা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, তুমি তোমার বাবার কাছে চিঠি লিখেছিলে? না। না কেন? আপনাকে তো বলেছি মা, আমার বাবা নতুন যে বাড়িতে উঠে গেছে সেখানে একটাই মাত্র শোবার ঘর। আমি ওখানে গিয়ে কোথায় থাকবো বলুন? তাহলে তুমি বাপের বাড়িতে যেতে চাও না? কোন মেয়ে বাপের বাড়িতে যেতে না চায় বলুন? উপায় থাকলে আমি ঠিকই যেতাম। আচ্ছা মা, ও যখন বলছে অসুবিধা আছে, তুমি কেন জোর করছো? তুই তো ভালো করে জানিস তোর রোজগার কত। নুন আনতে পান্তা পুড়িয়ে যায়। একটা বাচ্চা হওয়ার সময় কত খরচ লাগবে তা তুই জানিস? ডাক্তার, ওষুধ, তারপর যদি নর্মাল ডেলিভারি না হয় তাহলে তো আরো খরচ বাড়বে। খরচের কথা তোমাকে ভাবতে হবে না, সবকিছুর ব্যবস্থা হচ্ছে যখন এটারও একটা ব্যবস্থা হয়ে যাবে। বেশ, খরচের কথা বাদ দিলাম, কিন্তু আমাদের বংশের একটা নিয়ম আছে, তা তুই জানিস? প্রথম সন্তান হয় তার বাপের বাড়িতে। কার চিঠি রে? হাতের লেখা দেখে তো মনে হচ্ছে দিদির চিঠি। দে দে, মিনুর চিঠি। কতদিন পর মেয়েটা চিঠি। দিদির চিঠি বাবা? হ্যাঁ রে। তোমার পড়া গেলে আমাকে দেবে কিন্তু। না না, বড়রা আগে, আগে বাবা, তারপর আমি, তারপর তুই। হ্যাঁ। শ্রীচরণ এসো বাবা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি জানি বাবা, রানার একটা চাকরি না হওয়া পর্যন্ত তোমার সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে। তবুও লিখছি, তুমি চিঠিটা পেয়ে রানাকে পাঠিয়ে আমাকে কয়েক মাসের জন্য তোমার কাছে নিয়ে যেয়ে রাখো বাবা। আমার শাশুড়ি উঠতে বসতে আমাকে কথা শোনাচ্ছে, মেয়েদের প্রথম বাচ্চা নাকি তার বাপের বাড়িতেই হয়, এটাই নাকি ওদের সংসারের নিয়ম। আমার শত কষ্ট হলো, আমার মুখের দিকে তাকিয়ে চিঠি পাওয়া মাত্র রানাকে পাঠিয়ে দিও, নইলে কিন্তু বাবা আমার গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এতে তোমার হতভাগিনী মেয়ে মিনতি। দিদি কি লিখেছে বাবা? তোর চাকরির চিঠি এলো নাকি রে? না, মিনুর চিঠি। ও, তা কি লিখেছে তোমার বড় মেয়ে? ও কয়েক মাস এখানে থাকতে চায়। পাগল নাকি? আর এক মাস বাদে ওর বাচ্চা হবে। একটা বাচ্চা হতে কত খরচ তা তুমি জানো না? মায়ের ওষুধ, বাচ্চার দুধ, তারপর ওই। যত খরচই হোক আমি দিদিকে নিয়ে আসবো। এমন ভাবে কথা বলছিস যেন হাজার হাজার টাকা রোজগার করে বাপের হাতে তুলে দিচ্ছিস। দাদা রোজগার না করুক, বাবা তো রোজগার করে। তুমি কি মেয়েকে তার বাবার কাছেও আসতে দেবে না নাকি? তুই চুপ করবি? কেন চুপ করবো? দিদি তোমার নিজের মেয়ে না বলে দিদিকে তো নম করে বিয়ে দিয়ে দিলে। এখন দিদি একটু আসতে চাইছে, তাও তুমি। এই, তুই আমাদের মধ্যে কথা বলিস কেন? সত্যি কথা বলছি তো, তাই গায়ে খুব ফসকা পড়ে যাচ্ছে, তাই না? ও যে এখানে আসবে, থাকবে কোথায় শুনি? কেন? ওর বাবা, মা, ভাই, বোন সবাই যেখানে থাকে সেখানেই থাকবে। তা কবে আসছে তোমার মেয়ে? কবে কি বলছো? আমি এখনই গিয়ে দিদিকে নিয়ে আসবো। মিনুর শ্বশুর বাড়ি কতদিন পর যাচ্ছিস, হাতে করে একটু মিষ্টি নিয়ে যাস বাবা। দাও না গো, ওকে 100টা টাকা দিয়ে দাও। সংসার খরচের টাকা থেকে একটা টাকাও আমি বাজে খরচ করব না, বুঝেছো? মানে আমার কাছে কিছু নেই রে, কিছু নেই। তুমি কিছু চিন্তা করো না, যেভাবেই হোক টাকা জোগাড় করে আমি দিদিকে নিয়ে আসবো। ছোট। আরে রানাদা, দাঁড়িয়ে কেন? বসুন। না না, ঠিক আছে, ছোট আছে। হ্যাঁ আছে, ওকে একটা কাজে পাঠিয়েছি। কেন, কোনো কাজে পাঠাবেন? না মানে আসলে ওই আরে গুরু, বলো কি খবর? এই, আমি আবার গুরু হলাম কবে? গুরু, তোমার সঙ্গে কথা বললেই না এই ভোলাদা আগে আমাকে পেটাতো, কিন্তু এখন আর মারবে না। বলো কোথাও যেতে হবে? আর আমি সব ম্যানেজ করে নেবো। তুমি
গেছো, এখন তো তুমি সবার গুরু আর আমি তোমার চেলা। ছোট, তোর কাছে 200টা টাকা হবে? মানে আমি তোকে সময় মতো। আরে গুরু, অত বলতে হবে না। তুমি যদি বলো না, আমি ভোলা থেকে বললি, ভোলাতে ছুটে এসে তোমাকে গুরু দক্ষিণে দিয়ে যাবে। বাজে কথা রাখ, তোর কাছে থাকলে দে, আমি তোকে। আরে গুরু, এখন দিতে হবে, দিদির বিয়ের সময় ফেরত দিলেই হবে। গুরু, একেবারে কিন্তু সুদ সমেত। তুমি দাঁড়াও, হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি। কি ব্যাপার, কেমন আছেন? কোথাও চললেন? বজবজে আমার দিদির বাচ্চা হবে তাই। ও, আরে ছোট্ট, কেমন আছিস? আমি তো বরাবরই ভালো আছি, আর এখন তো এসব দেখে শুনে আরোই ভালো আছি। চালিয়ে যাও গুরু, চালিয়ে যাও। দারুণ মিষ্টি ছেলেটা না? হ্যাঁ, খুব উপকারী। এই দিদির কাছে যাবো, হাতে টাকা ছিল না, ওর কাছে ধার নিলাম। ছি ছি, আপনি ওর কাছ থেকে টাকাটা নিতে গেলেন কেন? আমি আপনাকে টাকাটা দিচ্ছি, ওর টাকা ওকে ফেরত দিয়ে দিন। আপনার কাছ থেকে আমি টাকা নিতে যাব কেন? কেন নিতে পারেন না কেন? সম্পর্ক থাকলে নিশ্চয়ই নিতাম। সম্পর্ক থাকে না, সম্পর্ক তৈরি করে নিতে হয়। ভবিষ্যতে কিছু দরকার হলে আমাকে বলবেন, আমি আপনার পাশে সব সময় আছি। দিদি, আরে রানা, আয় আয়। বাবা মা কেমন আছে রে? যেমন থাকা তেমনি আছে। মা চেঁচিয়ে যাচ্ছে, বাবা চুপ করে আছেন। সত্যি বাবা জীবনে শান্তি পেল না। হ্যাঁ, তুই তো খুব শান্তিতে আছিস। তুই যা, ঘরে গিয়ে বস, আমি বাসন কটা মেজে আসছি। না, তুই ওর রেডি হনে, আমি তোকে নিয়ে এক্ষুনি যাবো। কটা দিনের জন্য তোকে তোদের মতো কিছু ভীতু ছেলের বউ সংসারে আছে বলেই শাশুড়ির এত পেয়ে বসেছেন। আর রানা, তুই থামবি? এ কি করলি তুই রানা? নিয়ম আছে যে মিষ্টির হাঁড়ি নিয়ে কুটুম বাড়িতে আসতে হয়, নিয়ে এসছিলাম। হাত থেকে ফসকে পড়ে গেলে আমি কি করব? সে কি, রসগোল্লার হাঁড়িটা ফেলে দিলে? এত দাম দিয়ে নিয়ে এসছি, তা হাত থেকে ফসকে গেলে কি করব? তা কলকাতা থেকে এত দূর বয়ে নিয়ে এলে তখন পড়লো না, আর আমার বাড়ির উঠোনে এসে পড়ে গেল। রাস্তায় আসতে গিয়ে তো কিছু দেখে চমকায়নি, কিন্তু আপনার বাড়িতে ঢুকে চমকে উঠলাম, তাই রসগোল্লার হাঁড়িটা হাত থেকে ফসকে গেল। বাড়িতে ঢুকেই চমকে গেলে মানে? ঠিক 1 মাস বাদে দিদির বাচ্চা হবে, কিন্তু আপনারা দিদিকে দিয়ে যেভাবে কাজ করাচ্ছেন সেটা দেখে চমকে উঠলাম। ও, তা জানোই যদি 1 মাস বাদে তোমার দিদির বাচ্চা হবে, তা এতদিন নিতে আসুনি কেন? তুমি জানো তোমার দিদির পেছনে কত ডাক্তার ওষুধ খরচ হচ্ছে? যতই খরচা হোক, তার আগাম তো আপনারা পেয়ে গেছেন। আগাম পেয়ে গেছি মানে? মনে নেই, দিদির বউ ভাতের জন্য বাবার কাছ থেকে আপনারা 30,000 টাকা নিয়েছিলেন, এবং তার বদলে বউ ভাতে যেসব পচা মাছ খাইয়েছিলেন তার ঢেকুর আমার এখনো উঠছে। কি বললে তুমি? পচা মাছের গন্ধ মানে? হ্যাঁ, ওই তো পচা মাছ, ল্যাবড়া, আর ওই গুলির সাইজে ছোট ছোট একটু মিষ্টি। বড়জোর খরচা হয়েছিল 4-5 হাজার টাকা, আর বাকি টাকা তো আপনাদের কাছে রয়ে গেছে। আর রানা, তুই থামবি? কেন থামবো? বিয়ের সময় কি চেহারা ছিল তো, আর এখন দেখ ঝিয়ের মতন চেহারা হয়ে গেছে তো।